আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল 19-এর এই স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ প্লাস অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মঞ্জুর শওকত। আপনারা আশা করি ভালো আছেন। এই চ্যানেল 19 যে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আজকে আমাদের সাথে গেস্ট স্পিকার হিসেবে আমরা দুজন ডাক্তার এসেছেন। একজন এসেছেন এডিনবরা, ইউকের এডিনবরা স্কটল্যান্ড থেকে এসেছেন ডাক্তার গোলাম আহাদ। আমি ডাক্তার গোলাম আহাদকে পরিচয় করেছি। ধন্যবাদ ডাক্তার গোলাম আহাদ। আমার বাদিকে আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার গোলাম আহাদকে। উনি একজন কনসালটেন্ট ফিজিশিয়ান ইন অ্যাকুইট মেডিসিন and he has got huge experience to dealing in COVID-19 patients. আসলে ইনফ্যাক্ট যখন করোনা ভাইরাসের যখন ক্রাইসিস শুরু হয়েছে, এডিনবরা কিন্তু স্পেয়ার হয়নি, এবং ডাক্তার গোলাম আহাদ একজন কনসালটেন্ট ফিজিশিয়ান আছে, হি ইজ ট্রিটিং লটস অফ পেশেন্ট। আর আমার ডানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ডাক্তার মাহফুজ রহমান। উনি একজন কনসালটেন্ট, একজন স্পেশালিস্ট নেফ্রোলজিস্ট হিসাবে কাজ করছেন ইউএসএ তে। সো আমরা যে কারণে একজন স্পেশালিস্টকে নেফ্রোলজিস্ট এবং আরেকজন কনসালটেন্ট ফিজিশিয়ানকে আনার একটি কারণ আছে। যুক্তরাজ্যের যুক্তরাজ্য ওয়ান অফ দ্য লার্জেস্ট ট্রায়াল, ইন্টারন্যাশনাল সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন কনসোর্টিয়াম 4C নামে যে বিগেস্ট ট্রায়াল শুরু হয়েছে, এর মধ্যে ইউরোপের টোটাল 200 হসপিটাল এই ট্রায়ালের পার্ট, এবং এই ট্রায়াল থেকে অলরেডি 166 হসপিটাল ইন দ্য ইউকে পার্ট অফ দিস ট্রায়াল। এই ট্রায়ালের কাজ হচ্ছে যে যখনই কেউ কোভিড-19 ভাইরাস নিয়ে পজিটিভ হওয়ার পর হসপিটালে ভর্তি হচ্ছে, তাদের আউটকামটা জানার জন্য, কোন রোগীগুলো কারা বেশি ঝুঁকিতে আছে, তাদের আউটকামটা কি সেটি দেখার জন্য এই ট্রায়ালটি হচ্ছে। It is actually coordinated by 3 institute, Imperial College London, where I am based, এবং যুক্তরাষ্ট্রের আরেকটি ইউনিভার্সিটি হচ্ছে লিভারপুল ইউনিভার্সিটি এন্ড এডিনবরা ইউনিভার্সিটি। সো এবং এই যে ট্রায়ালে যে আমরা যে কি ফাইন্ডিং গুলো পেয়েছি এখন পর্যন্ত, এটা ফেব্রুয়ারিতে শুরু হয়েছে, তার ফাইন্ডিং এর মধ্যে যে কয়েকটি গ্রুপকে হাই রিস্ক হিসাবে বের করা হয়েছে। এর মধ্যে যারা খুব ওল্ড পেশেন্ট, এল্ডারলি, এবং ওদের অন্য কোনো আন্ডারলাইন কন্ডিশন না থাকলেও দেখা যাচ্ছে এরা একটা হাই রিস্ক গ্রুপ আছে। যারা অবিস এবং তাদের কোনো আন্ডারলাইন কন্ডিশন না থাকলেও কিন্তু তারা হাই রিস্ক হিসেবে তাদের আউটকামটা পুর। তার পাশে আছে কিডনি ডিজিজ, যারা ক্রনিক কিডনি প্রবলেম আছে, যে ব্যাপারে ডাক্তার মাহফুজ রহমান আমাদের ভিউয়ার যারা আছেন তাদেরকে অ্যাডভাইস করবেন, এবং হি উইল সাজেস্ট হাউ টু ট্যাকল দিস কোভিড পেশেন্ট। তাছাড়া আন্ডারলাইন কারো যদি হার্ট কন্ডিশন থাকে এবং ক্রনিক লাং ডিজিজ যাদের আছে, তারা একটা হাই রিস্কের ভিতর আছে। ইন্টারেস্টিংলি ফ্রম দিস স্টাডি, যেমন অ্যাসমা একটি ক্রনিক প্রবলেম, ইন্টারেস্টিংলি অ্যাসমা পেশেন্ট যারা কোভিড পেশেন্ট হাই রিস্ক হিসেবে ওরা হসপিটালে ভর্তি হয়েছে অনেক পেশেন্টই, কিন্তু ওদের আউটকাম কিন্তু যেমন আন্ডারলাইন কিডনি কন্ডিশন বা একটা ডায়াবেটিক পেশেন্ট অথবা আন্ডারলাইন হার্ট কন্ডিশনের চেয়ে এদের বেটার। এবং তাদের ক্ষেত্রে যে জিনিসটি দেখা যাচ্ছে যে তারা হয়তো বা হসপিটালে স্টে করছে, কিন্তু তাদের কিন্তু সব পেশেন্ট কিন্তু আপনার ভেন্টিলেটারে সাপোর্ট দিতে হয়নি। এটি সার্চের ক্ষেত্রে হয়েছে, এটি ইবোলার ক্ষেত্রে হয়েছে। উই ডোন্ট নো দ্য রিজন, বাট ইটস এ গুড নিউজ ফর অ্যাসমাটিক পেশেন্ট। সো আমি প্রথমে যাচ্ছি ডাক্তার গোলাম আহাদের কাছে। ডাক্তার আহাদ, আমাকে শুনতে পাচ্ছেন ডাক্তার আহাদ? আমি Yes. আপনাকে জানতে চাচ্ছি, আপনি তো এডিনবরাতে আছেন, আপনি যখন প্রথম কোভিড পেশেন্টটা দেখেছেন, এটি কি আপনি জেনেছেন যে এই পেশেন্টটি কোভিড পেশেন্ট, নাকি আপনার কোনো কিছু মনে হওয়ার পর আপনি কোনো টেস্ট করেছেন যে might have a COVID positive patient? Actually, thank you for inviting me in this platform for sharing. We are very glad to have you on this show. I know how busy you are this time, because I know this is a very special for the acute physician. It's a very critical time to help patient and treat patient. No, thank you very much for inviting me to share my views and experience in your platform, Dr. Shawkot. আমি ইউকের একিউট মেডিকেল সেটিংস সম্পর্কে একটু ব্যাকগ্রাউন্ড কথা বলে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমাদের দেশে এখানে ইউকেতে আমরা কিভাবে কোভিড পেশেন্ট রিসিভ করি এবং একিউটলি ম্যানেজ করি এন্ড ফলো আপ করি। আমাদের এখানে কোভিড-19 প্যান্ডেমিক শুরু হওয়ার পর থেকে যখন ফার্স্ট কেস অ্যারাউন্ড আফটার ফেব্রুয়ারি আমাদের এখানে করে ডিটেক্টেড হয়, তখনই অলমোস্ট অল অফ দ্য হসপিটাল কোঅর্ডিনেটলি রোবস্ট সিস্টেম প্লেস করে একিউট মেডিসিন
অ্যাক্সিডেন্ট ইন ইমার্জেন্সি এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের সেটিংস এর মধ্যে। আমি একিউট অ্যাডমিশন ইউনিটে কাজ করি একজন অ্যাকিউট মেডিকেল ফিজিশিয়ান হিসাবে নাম্বার অফ ইয়ার্স ইন দিস কান্ট্রি। আমরা সাধারণত পেশেন্ট রিসিভ করি কোভিড পেশেন্ট টু ডিফারেন্ট ওয়েজ। প্রথম হচ্ছে যে যদি পেশেন্টটা কমিউনিটিতে সিমটোম্যাটিক থাকে, সাধারণত নর্মাল ভাইরাল ইলনেস লাইক ফিভার, কফ, কারো ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে, অথবা কারো সমস্যা হচ্ছে টেস্ট এবং স্মেল ইয়ে করতে, তাদেরকে জিপি ইউজুয়ালি রেফার করে থ্রু কমিউনিকেটিং উইথ আস ডাইরেক্টলি ওভার টেলিফোন। সো আমরা যদি বুঝতে পারি যে তাদের প্যারামিটার্স আর রিকোয়ার্স টু অ্যাডমিট টু দ্য হসপিটাল, আমরা জিপিকে actually allow kuri to send the patient to the hospital and we receive directly to our acute admission unit. This is one way, and another way is patients randomly self-present or present through the 999 calls of emergency calls because of their out of hours. আপনি যেটা বলছেন out of hours তারা চলে আসছেন। That's correct, out of hours, অথবা যদি তাদের হেলথ ডেটোরিয়েট করে, ক্লিনিক্যাল কন্ডিশন ডেটোরিয়েট করে, তখন ওরা থ্রু 99 কলস অথবা 111 কলস এর মাধ্যমে ওরা এনিতে আসে এবং এনি ওদেরকে অ্যাসেস করে, এবং ওরা যদি থিঙ্ক করে যে এটা কোভিড পেশেন্ট, তারা ওইখানেই ট্রিগার করে ডিফারেন্ট ইনভেস্টিগেশন লঞ্চ করার জন্য। এবং এনি এবং অ্যাকিউট অ্যাডমিশন ইউনিটের মধ্যে আমরা একটা জোন ওয়াইজ ডিভাইড করে নিয়েছি, যে রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন, ডিপেন্ডিং অন দ্য রিস্ক অফ দ্য পেশেন্টস এন্ড দ্য কোভিড পজিটিভিটি। সো পেশেন্ট যখন আমরা রিসিভ করি, আমরা সাধারণত দেখি যে এটা ডিফারেন্ট অ্যান্ড ওয়াইড রেঞ্জ অফ স্পেকট্রাম অফ clinical symptoms they present when they present in the acute admission unit. এটা হতে পারে সিম্পল জ্বর, কফ, কিছু শ্বাসকষ্ট, এবং অনেক সময় আমরা দেখি তাদের নজিয়া, ভমিটিং অথবা ডায়রিয়ার ইলনেস নিয়ে ভর্তি হয়। কখনো ইন্টারেস্টিংলি এল্ডারলি এজ গ্রুপ, যেটা আপনি কিছুক্ষণ আগে আউটলাইন করছিলেন, তারা কিছু এটিপিক্যাল প্রেজেন্টেশনও প্রেজেন্ট করে, যেটা আমরা অ্যাওয়্যার নাও এবং আমরা ইনিশিয়েট করি রেসপেক্টিভ ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্ট প্ল্যান লঞ্চ করার জন্য। সেটা হচ্ছে এল্ডারলি এজ গ্রুপের মধ্যে আমরা দেখতে পাই তারা সাধারণত টিপিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আসে না। তাদের ভর্তির রিজন গুলো থাকে, হয়তো তারা কনফিউজ থাকে, তাদের ফাংশনাল এন্ড কগনিটিভ অ্যাবিলিটি ডিক্লাইন করে, নর্মালি তাদের যে ধরনের মোবিলিটি থাকে সেই ধরনের তারা মতো হাঁটাচলা করতে পারে না। যে একজন সুস্থ মানুষ যেভাবে আচরণ কথা একজন ফিট আপনার বয়স্ক মানুষ, তাদের জিনিসগুলো হচ্ছে না। তো এটি হচ্ছে যে এইটি হচ্ছে আপনি খবর পাচ্ছেন যে আপনার হসপিটালে এডিনবরাতে আপনি পাচ্ছেন। আমরা এখন যাচ্ছি ডাক্তার মাহফুজ রহমানের কাছে। ডাক্তার মাহফুজ, আপনি তো একজন নেফ্রোলজিস্ট হিসেবে ইউএসএ তে কাজ করছেন। আমরা এর মধ্যে যে জেনেছি অ্যাকিউট ফিজিশিয়ান এক্সপিরিয়েন্স। What is your experience as a nephrologist? ধন্যবাদ ডক্টর মঞ্জুর to connect me in this session, and I'd like to thank all the viewers who are with us as well. Very nice to see Dr. Ahad, who it's a great opportunity to see him after 20 years. Actually, I need to thank the technology for that. Anyway, going back to your question, actually, আমরা একটা বৈশ্বিক মহামারীতে আছি, যেটা সারা বিশ্ব গত 100 বছরে স্প্যানিশ ফ্লুর পরে আর দেখেনি। ইন্টারেস্টিং, এটা একটা নোভেল ভাইরাস, সো এভরি ডে উই আর লার্নিং সামথিং নিউ, and this is an evolving process actually. What we are learning today may not be true for tomorrow. তাই সেভাবেই আর কি আমেরিকাতেও আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডে যত লোক মারা গেছে, যত লোকের ক্যাজুয়ালিটি হয়েছে, আমেরিকা ক্যাজুয়ালিটি তাদের মধ্যে সবচেয়ে বেশি, যদিও বলা হয় যে আমেরিকার হেলথ সিস্টেম ইজ ভেরি স্ট্রং।
Unfortunately, of course, unfortunately. আমেরিকার হেলথ সিস্টেম এত স্ট্রং থাকার পরেও এই ভাইরাস আমাদের এই মেসেজটাই দিচ্ছে যে এই ভাইরাস সম্পর্কে আসলে আমরা খুব বেশি কিছু জানি না, এবং এটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা নিয়েও হয়তো আমরা খুব একটা ভালো জানি না। তা with that little knowledge and a little bit of experience from Wuhan and a little bit from Italy, we started seeing our patients somewhere around February, I would say. The peak slowly started getting sometimes in March and April. যেটা ডক্টর আহাদ অলরেডি মেনশন করেছে সেটা হচ্ছে হলো যে there is a wide spectrum of presentations in this virus actually, and kidney is one of them. তা আমি যেটা বলবো যে কিডনির আমাদের অল্প ডেটাই আছে, এখনো অনেক প্রচুর ডেটা নেই। তার মধ্যে আমি শুধু একটা সাইটেশন করি, সেটা হচ্ছে হলো যে নর্থওয়েল হেলথ সিস্টেম আছে নিউ ইয়র্কে, যেটা 23 হসপিটাল কভার করে, বোথ সাবারবান, মেট্রোপলিটন, রুরাল কমিউনিটি, এবং এদের মধ্যে 5,000 কোভিড পেশেন্টের মধ্যে এরা একটা রেট্রোস্পেক্টিভ স্টাডি করেছে, সেটা কিডনি ইন্টারন্যাশনালে প্রকাশ হয়েছে নট টু লং এগো, এবং সেটাই আমি বলবো যে এই পর্যন্ত রোবাস্ট। তারপরে জেএসএন এ একটা পাবলিকেশন এসছে, সেটাও অলমোস্ট সিমিলার কাইন্ড অফ ফাইন্ডিংস পেয়েছি আমরা। সেটা হচ্ছে হলো যে এই পেশেন্টগুলোর মধ্যে 67% অফ দি পেশেন্ট some sort of kidney disease নিয়ে প্রেজেন্ট করেছে। ইটস ভেরি ইন্টারেস্টিং, এবং একে অ্যাকিউট কিডনি ডিজিজ নিয়ে প্রেজেন্ট করেছে। তারপরে হচ্ছে এই অ্যাকিউট কিডনি ডিজিজ নিয়ে যারা প্রেজেন্ট করেছে, ইন্টারেস্টিং হচ্ছিল তাদের মধ্যে অলমোস্ট 32 to 33% অফ দ্য পেশেন্ট ভেরি অ্যাডভান্স রিনাল ফেলিওর ছিল, কিডনি ফেলিওর ছিল, এবং তাদের মধ্যে 33%-এর মধ্যে আবার 15%-এর মতো দেখা গেছে যে ডায়ালাইসিস ডিপেন্ডেন্ট হয়ে গেছে। It's a small number, but if you just fractionate it, it's a alarming number. যে কারণে আমি বলছি, আপনি যদি একটা হসপিটাল সিস্টেমে যদি 15% নতুন রোগী কে ডায়ালাইসিস ডিপেন্ডেন্ট হয়, you can imagine like how much consumption What could be of that. for that hospital? How big Exactly. for that hospital? যেটা Absolutely. যেটা আপনার কথা থেকে আমরা জানতে পেরেছি যে রেট্রোস্পেক্টিভ ট্রায়াল যে পেশেন্টগুলো হসপিটাল হচ্ছে ইউএস ট্রায়ালের সাথে এবং ইউকে ট্রায়ালের সাথে কিন্তু খুব একটা ডিফারেন্স হচ্ছে না। ইউকে ট্রায়ালেও কিন্তু সেই রেনাল পেশেন্টকে এরাও কিন্তু অনেক সিভিয়ারলি আপনার কিন্তু প্রেজেন্ট করেছে, যাদের হঠাৎ করে কিডনি ফেল ডেভেলপ করেছে। আমি যাচ্ছি ডাক্তার, আমি আসবো আপনার কাছে, আবার আমি যাচ্ছি ডাক্তার আহাদের কাছে। ধরুন আপনি তো অনেক পেশেন্ট পেয়েছেন যে COVID-19 পজিটিভ পেশেন্ট পেয়েছেন, এবং one of the target organs for having COVID-19 patient, they develop some kind of lung problem, respiratory problems. Actually যখন COVID-19 শুরু হয়েছিল তখন কিন্তু জ্বর আর একটু যদি কাশি হতো, তখনই সবাই অনেকে মনে করতো যে এটা মনে হয় যে কোভিড। অন্য সিমটম গুলো যেগুলো ডায়রিয়া বা কিডনি ফেলিয়ার কথা বলেছেন ডাক্তার মাহফুজ, তখন কিন্তু ওই সময় শুরুতে কিন্তু অত সিরিয়াসলি কিন্তু ওই সিমটম গুলোকে এতভাবে দেখা হয়নি। আপনি যে পেশেন্ট গুলো পেয়েছেন তাদের যখন কারো ইনভলভ হচ্ছে, তখন কি ধরনের সিমটম নিয়ে তারা প্রেজেন্ট হচ্ছে হসপিটালে? আমরা যদি দেখি কোভিড-19 অথবা করোনা ভাইরাস রিলেটেড ডিজিজ 2019, এই ডিজিজটা reason or causative virus is called acute respiratory distress syndrome CoV-2 virus. So the virus names is stamped with respiratory distress syndrome. তার মানে হচ্ছে যে এই ভাইরাসটার নেচারই হচ্ছে যে আমাদের শ্বাসকষ্ট করা। দ্য ভাইরাসটা সাধারণত আমাদের বডিতে এন্টার করে একটা এনজাইমের থ্রুতে, একটা রিসেপ্টর প্রোটিন এনজাইম যেটাকে আমরা বলি ACE2, যেটা আমাদের ফেলো কলিগ ডক্টর মাহফুজ ওয়ার্ক করে, এটা ক্লোজলি রিলেটেড উইথ রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের মধ্যে। এই ACE2 রিসেপ্টর প্রোটিনটা আমাদের মোস্ট অফ দ্য বডি টিস্যুতেই পাওয়া যায়, তবে এটা অ্যাবান্ডেন্টলি থাকে লাংসে এবং রক্তনালীতে,
ভেসেলস কিডনিতে এবং আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অথবা ইন্টেস্টাইনে এটা এবং অলসো আমরা দেখি এই রিসেপ্টরস আমরা সারপ্রাইজিংলি আইডেন্টিফাই করি দ্য ফ্যাটি টিস্যুতেও থাকে। এখন রেসপিরেটরি ভাইরাসের মোড অফ ট্রান্সমিশন ফ্যাটি টিস্যু ব্যাপারে ডাক্তার আহাদ, আমি আপনার সাথে ফ্যাটি টিস্যু, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু ডিসকাস উইথ অ্যাবাউট দ্যাট ফ্যাটি টিস্যু, কেন অবিস পেশেন্ট একটা হাই রিস্ক গ্রুপে আছে। তো আপনি আবার লাংসে আমরা যাচ্ছি, আমি তারপর ডাক্তার মাহফুজের কাছে আসবো। লাংসে কি কি ধরনের সমস্যাগুলো আপনি যেটা বলেছেন যে এই যে প্রোটিনটা H2 প্রোটিনটার কারণে হচ্ছে, তখন লাংস যখন কারো ইনভলভ হচ্ছে তখন তারা কি ধরনের সিমটম নিয়ে আপনি পাচ্ছেন যে প্রেজেন্ট করছেন? একটা গ্রস আমাদের মেডিকেল টার্মিনোলজিতে প্যাথোফিজিওলজিক্যাল রিজন ফর দিস প্রডিউসিং দিস সিমটমস, এইটার ব্যাকগ্রাউন্ড ইয়েটা হচ্ছে যে যদি আমি বলি তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে অবশ্যই দর্শক শ্রোতার জন্য। সেটা হচ্ছে এই ভাইরাসটা যখন আমাদের লাংসের এয়ারসেকের লাইনিং এর মধ্যে যে ধরনের সেলস থাকে যেটাকে আমরা নিউমোসাইট বলি, ওইটার সেলফ সারফেসে যে H2 রিসেপ্টর প্রোটিন থাকে ওইটার সাথে বাইন্ড হয়ে ও এন্টার করে সেলের ভিতরে। আর যখন সেল এনকাউন্টার করে নিউলি পার্টিকলস আর ফরেন বডি, তখন সে ট্রিগার করে সাম ইনফ্লামেটরি রেসপন্স। এই ইনফ্লামেটরি রেসপন্সের কারণে সেলস এবং তার সেলসের এয়ারসেকের সারাউন্ডিং এর যে আমাদের পালমোনারি ভাস্কুলার বা লাংসের যে ব্লাড ভেসেল অথবা রক্তনালীগুলো আছে সেইগুলোর ভিতরে সেইগুলো লাইনিং এপিথেলিয়াম বা লাইনিং কাভারিং গুলো এগুলো ডিসরাপ্ট হয় এবং আমরা দেখতে পাই ইভেনচুয়ালি এটা লিকিং এর জন্য ফ্লুইড এবং ওয়াটার এসে আমাদের এয়ার সেক গুলো ফিল করে ফেলে। আপনি যে কথাটা বলছেন যে ধরুন অনেক পেশেন্টই কিন্তু এই যে আপনি যে চেঞ্জটা হচ্ছে ডিজিজের কারণে, এটি কি কারণ যে তারা অক্সিজেন ডিপ্রাইভেশনে ভোগে, যে এই সমস্ত পেশেন্ট যারা যে প্রবলেমটা প্রসেসটা কথা বলেছেন, এই কারণেই কি তারা অক্সিজেনের ডিপ্রাইভেশনে তারা ভুগছে? That's correct. কারণ আপনি জানেন যে আমাদের এয়ার সেক গুলো লাংসের এদের মেইন ফাংশন হচ্ছে যে গ্যাস এক্সচেঞ্জ করা। আমাদের এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন আমরা এই থ্রু দিস এয়ার সেক আমরা বডিতে নিই এবং আমাদের বডিতে যে জেনারেটেড কার্বন ডাইঅক্সাইড থ্রু আওয়ার মেটাবলিক প্রসেস আমরা এটা এনভায়রনমেন্টে এক্সপেল করি। এবং এই ইনফ্লামেটরি রেসপন্সের কারণে যেহেতু এয়ার সেক গুলো ফিল্ড আপ হয়ে যায় ফ্লুইডস এবং ওয়াটার দ্বারা এবং এক্সুডেট দ্বারা, যার জন্য এই গ্যাসিয়াস এক্সচেঞ্জ সিগনিফিকেন্টলি হ্যাম্পার হয়, যার জন্য আমরা দেখতে পাই পেশেন্ট ডেভেলপ করে শ্বাসকষ্ট। এটা ইনিশিয়ালি মাইল্ডার ফর্মে থাকে, কিন্তু যাদের এই রিয়াকশন অফ ইমিউন রিয়াকশন ওভারওয়েলম করে তখন আমরা দেখতে পাই ওরা সাবসিকুয়েন্টলি ডেভেলপ করে কোভিড রিলেটেড নিউমোনাইটিস or pneumonia and eventually respiratory failure, acute respiratory distress syndrome, septic response, septic shock and multi-organ dysfunction. বিভিন্ন ধরনের কনসিকুয়েন্স এটা যখন অক্সিজেন ডিপ্রাইভড হয় তার বিভিন্ন সিমটম দেখা দেয় এবং ইভেন্চুয়ালি some patient ended up in ventilator, there some became well and many of them actually died unfortunately. আমি ডাক্তার মাহফুজের কাছে জানতে চাচ্ছি যে আপনি যে আমরা মনে হয় ছোট্ট একটি কমার্শিয়াল ব্রেকে মনে হয় আমরা চলে এসেছি। আমরা আমাদের ভিউয়ার যারা আছে আমরা এই কমার্শিয়াল ব্রেকের পরে আবার ভিউয়ারদের সাথে যুক্ত হব। aliflyla.co.uk, your fashion, your choice. শিখে নিলে লাভ হবে, ইচ্ছা থাকলে উপায় হবে, নিজের একটা বিজনেস হবে, স্বপ্ন এবার সত্যি হবে। শিখবো বেশি, পারবো বেশি, স্বপ্ন দেখবো বেশি বেশি। শিখবো বেশি, পারবো বেশি, স্বপ্ন দেখবো বেশি বেশি। বাঙালির ফ্রি ফেসবুক আছে যখন, শিখে নিতে কতক্ষণ। রোজ নতুন কিছু শিখে স্বপ্ন পূরণে এগিয়ে যাই।
এই সময় চকোবাইটস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। কালকে ওকে, কাল দেখা হচ্ছে কিন্তু। গুড মর্নিং স্যার। মর্নিং। আম্মু বাসির দেশি দি ডাক্তার দেখাইও না। না রে মা, আরে এই ড্রেসে মানাই তো নো। আব্বা আনে এটা সেবার লাগবো আর কত হুনেন। হ্যালো আকাশের মা, শুনছো গো? কথা বলছো না কেন? আকাশ কেস করে গেছে, প্রত্যেক দিন আজিজ মাস্টারের কাছে যাচ্ছে তো। মামন বেটা একটু চাপ তো। আকাশের লাগলে আরেকটা মাস্টার দিও, আর টাকা পয়সা লাগলে বলবা। কেন কথা বলতে লজ্জা কিসের? শুনেন, আন্নের জিয়ান হসন্দ আন্নে হিয়া নিলেন, আন্নের হসন্দের কথা আন্নে মুখ খুলি কন। আম্মা আয় মাসত তো আসতাম ন, আর আব্বা হন্ডে আর ফোন ন কাদে হতা হয়তো সরম কিও। আঞ্চলিকতা মানেই সংকীর্ণতা নয়, অনাধুনিকতা নয়, আঞ্চলিক ভাষার মাঝেই আছে আত্মপরিচয়। আসুন আমরা ফিরে যাই শেকড়ের আহ্বানে, মায়ের কাছে, মায়ের ভাষার কাছে। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা ছোট্ট কমার্শিয়াল ব্রেকের পরে আবার ফিরে এসেছি আপনাদের সাথে। আমরা কথা বলছিলাম, আমাদের দুজন গেস্ট স্পিকার আজকে অনুষ্ঠানে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের থেকে নেফ্রোলজিস্ট ডাক্তার মাহফুজ রহমান, আর যুক্তরাজ্য থেকে যুক্ত হয়েছে ডাক্তার গোলাম আহাদ। ডাক্তার মাহফুজ রহমান একজন নেফ্রোলজিস্ট হিসেবে ইউএসএ তে কাজ করছে অনেক বছর থেকে, আর ডাক্তার গোলাম শামসুদ্দিন আহাদ উনি আছেন একজন অ্যাকুইট ফিজিশিয়ান এবং কনসালটেন্ট ইন অ্যাকুইট মেডিসিন। তো আমরা শুনছিলাম অনেক কথাই কোভিড-19 নিয়ে, আপনারা শেয়ার করছেন আপনাদের কথা। তার পাশাপাশি আপনারা যে কি ধরনের একটু এটিপিক্যাল টাইপ পেশেন্ট পেয়েছেন, এগুলো আসলে যখন আমাদের ভিউয়াররা যখন দেখবেন, নিশ্চয়ই তারা কোভিড যে প্রবলেমটাকে নিজে নিজে বাসায় ট্রিট করার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট দে উইল ফিল টু ডিসকাস উইথ প্রপার মেডিকেল পার্সন। ডাক্তার মাহফুজ, আমি আপনার কাছে এখন একটু কয়েকটি জিনিস জানতে চাবো। এই যে আপনার লাংসের তো শুনেছি, আপনারা যখন কিডনির যে পেশেন্টগুলো, রিনাল পেশেন্ট যারা যখন প্রেজেন্ট করছে, যাদের কিডনি এই অর্গানটি ইনভলভ হচ্ছে, তারা কিভাবে আপনার আমাদের ভিউয়ার যারা আছেন, যারা অনুষ্ঠান দেখছেন, তারা কিভাবে বুঝবেন যে তাদের কোভিড হয়েছে, দেয়ার কিডনি মাইট বি অলরেডি ইনভলভ? It's an interesting question actually. কিডনি ডিজিজের রোগটা আসলে সোজাসুজি কিডনি ইনভলভমেন্ট নিয়ে প্রেজেন্ট করে কোভিডের রোগীর সংখ্যা অত্যন্ত কম, কারণ শুধুমাত্র ক্লিনিক্যাল সিমটমস দিয়ে কিডনি ইনভলভমেন্টটা আসলে সত্যিকার অর্থে আমরা সেভাবে বুঝতে পারি না। সেই জন্যই ম্যাক্সিমাম রোগীগুলো যারা হসপিটালে যাচ্ছে তাদেরকে যখন সাধারণ ব্লাড পরীক্ষা করছে, ইউরিন দেখছে, তখন দেখা যাচ্ছে যে কিডনি ইনভলভমেন্ট হয়েছে এবং সেটা প্রোগ্রেসিভ। আমি ছোট একটা কথা অ্যাড করতে চাই, ডক্টর জিএস আহাদের উনি যে দারুণভাবে প্যাথোফিজিওলজিটা ডিসক্রাইব করেছেন, অনেকগুলো ফেনোমেনা বা অনেকগুলো হাইপোথিসিসের কথা বলা হয়েছিল। একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা লাংকেও ইনভলভ করছে এবং অন্যান্য অর্গানকেও ইনভলভ করছে, সেটা হলো হাইপার কোয়াগুলেবিলিটি, মাইক্রোথ্রোম্বাই ফর্মেশন। এখন এটা একটা প্রিভেলিং ফেনোমেনা, যেটা আর কি আমাদের মেডিকেল ফিল্ডে খুব ডিসকাশন হচ্ছে কোভিড পেশেন্টদের দিয়ে, এবং সেই জন্য সমস্ত রক্ত জমাট বাঁধছে, এটাই তো। মাইক্রোথ্রম্বাই গুলো সারা শরীরেই ছড়িয়ে পড়ছে এবং সেই শরীরে ছড়ানোর মধ্যে একটা সমস্যা করছে, সেটা পালমোনারি এম্বোলাইও ক্রিয়েট করছে। পালমোনারি এম্বোলাই গুলো অন্য সাধারণ রোগের তুলনায় দেখা যাচ্ছে এদের পালমোনারি এম্বোলাই গুলো বেশ ছোট ছোট, এবং সেটা ডেড স্পেস ক্রিয়েট করার কারণে অনেক সময় পেশেন্ট বোঝার আগেই পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে না, কিন্তু তাদের অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, এবং এই কন্ডিশনটাকে আমরা হ্যাপি হাইপক্সিমিয়া বলি। এনিওয়ে, going away from the discussions and confined to my point, সেটা হলো যে এই কিডনি রোগীগুলো যখন ডক্টর আহাদ যেরকম বললেন যে
প্রথমে এআরডিএস লাইক পিকচার ফর্ম করছে, তারা সেপ্টিক হয়ে যাচ্ছে এবং সেভাবে এরা মাল্টি অর্গান ফেলিওর ডেভেলপ করছে এবং পার্ট অফ দ্যাট প্রবলেম হচ্ছে হলো সেখানে তাদের কিডনিও ইনভলভ হচ্ছে, কিডনির হিমোডাইনামিক্স কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, তারা অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস বা যেখানে কিডনির টিস্যুগুলো বা কিডনির যে সিঙ্গেল যে ইউনিট গুলো সেগুলো এফেক্টেড হয়ে যাচ্ছে কারণ সেখানে ব্লাড পৌঁছাতে পারছে না। তখন তাদের প্রস্রাব কমে যাচ্ছে, তাদের শরীর ফুলে যেতে পারে, তাদের মুখ ফুলে যায়, তারা প্রস্রাবের সাথে দেখা যাচ্ছে যে প্রোটিন স্পিল করছে বা ব্লাড স্পিল করছে, এই ঘটনাগুলো ঘটছে। কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোভিড এর কারণে তাদের মাসেল ব্রেকডাউন হয় এবং সেটাকে আমরা বলি র্যাপডোমায়োলাইসিস। তাদের দেখা যাচ্ছে তাদের বাই প্রোডাক্ট হিসেবে তাদের কিডনি ইনভলভ হয়ে যাচ্ছে। একই রকম ভাবে দেখা যাচ্ছে যে কোনো কোনো পেশেন্টের অটোপসি করে দেখা গেছে যে কোভিড এর যে নিউক্লিয়াই গুলো, কোভিড এর যে সেলের যে স্ট্রাকচার গুলো, সেগুলো কিছু রেমন্যান্টস কিডনি টিস্যুর মধ্যে পাওয়া গিয়েছে। সুতরাং দের আর হাইপোথিসিস যেটা ভাইরাসটা সরাসরি কিডনিকেও এফেক্ট করতে পারে। অনেক সময় দেখা যায় যে হার্টকে এফেক্ট করার কারণে আমাদের হার্ট এবং লাং যে ক্রস টক সেটা বন্ধ হয়ে যায় বা সেটাকে আমরা কার্ডিওরেনাল সিনড্রোম বলতে পারি। তাই এই জন্য এই ধরনের বিভিন্ন ধরনের সিমটমস নিয়ে অ্যাকিউট কেয়ার সেটিং এ পেশেন্টস গুলো প্রেজেন্ট করছে। সেগুলো একটা হচ্ছে অ্যাকিউট কেয়ার, যে সমস্ত পেশেন্টস গুলো ক্রনিক কিডনি ডিজিজে ভুগছে, যাদের সত্যিকার অর্থে কিডনি ডিজিজ টু অ্যান এক্সটেন্ট স্টেজ 3 বা স্টেজ 4 এই লেভেলের যারা কিডনি ডিজিজে আছে, তাদের সিমটমস গুলো কিডনি রিলেটেড সিমটমস না হলে তাদের জেনারেলাইজ যে কোভিড এর যে সিমটমস গুলো, সেই সিমটমস নিয়ে তারা হয়তো আমাদেরকে ফোন করে বা তারা হয়তো আমাদেরকে সাথে যোগাযোগ করে যে আমার শ্বাসকষ্ট হচ্ছে বা আমার কাশি হচ্ছে, আমার হঠাৎ করে ডায়রিয়া হয়েছে। সেই সেই রোগীর সাসপিশনের উপর ভিত্তি করে, যেহেতু কিডনি ডিজিজের পেশেন্টস গুলো হ্যাজ এ ভেরি হাই রিস্ক অ্যাকচুয়ালি to these are very vulnerable populations to get COVID in these situations. আমাদের হাই ডিগ্রি অফ সাসপিশন থাকে তাদের প্রতি এবং সেই অনুযায়ী আমরা তাদেরকে ওয়ার্ক আপ করার চেষ্টা করি। ডিপেন্ডিং অন দেয়ার সিমটমস, ডিপেন্ডিং অন ট্রিয়াজিং দেম, আমরা পরবর্তীতে একটা হয়তো টেস্ট আমরা করতে দেই কোভিড এর জন্য এবং তাদেরকে সরাসরি আইসোলেট করার চেষ্টা করি। এটা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টের কথা বললাম এবং একই কথা সত্য আমার যে এন্ড স্টেজ কিডনি ডিজিজের যে পেশেন্টস গুলো আছে, তাদেরকেও আমরা সারাক্ষণ সার্ভিল্যান্স এবং স্ক্রিনিং বা ট্রিয়াজিং এর মধ্যে রাখি। যেহেতু তারা সপ্তাহে 3 দিন করে ডায়ালাইসিস ইউনিটে যাচ্ছে, আমাদের তাদের প্রতি বা তাদেরকে স্ক্রিনিং করার তুলনামূলকভাবে বেশি সুযোগ আছে এবং ডায়ালাইসিস ইউনিট গুলোকে সেই ক্ষেত্রে আমরা কাজে লাগানোর চেষ্টা করছি যাতে সারাক্ষণ এদেরকে ট্রিয়াজিং করা যায়। আমরা একটা জিনিস ইন জেনারেল বলি, আমি জানি না সেটা বাংলাদেশের জন্য হয়তো উপকার হতে পারে, সেটা হচ্ছে হলো যে আমাদেরকে পেশেন্ট স্টিগমাটাইজেশনস এর যে ব্যাপারটা, যে ভয়টা মানুষের মনে ঢুকিয়ে দেওয়া, সিমটমস কে প্রকাশ না করা, যেটা বাংলাদেশে অত্যন্ত প্রবল, যেটা এই আমাদের দেশে আমরা যারা এখানে প্র্যাকটিস করছি তাদের জন্য এটা বড় সমস্যা না। রোগীরা বুঝতে পারছে রোগীরা যে এই রোগটা হলে চিকিৎসা নিতে হবে। সোশ্যাল স্টিগমাটাইজেশনসটা এই দেশে নাই, চিকিৎসা ব্যবস্থাটাও তুলনামূলকভাবে কম ভঙ্গুর, যার কারণে আমরা আমার মনে হয় যে বাংলাদেশে চেষ্টা করা উচিত রোগীদেরকে চেষ্টা করা দরকার যে যারা যেন মুখ খুলতে পারে, তাদের সমস্যাগুলো যেন বলতে পারে, তারা যেন ভয় না পায় এবং একই সাথে ডাক্তাররা যেন তাদেরকে এনকারেজ করতে পারে। শুধু রোগটা জানলেই শুধুমাত্র আমি এটার ব্যবস্থা নিতে পারবো, যদি আমি রোগটা নাই জানি বা রোগটা লুকিয়ে রাখি, তাহলে কিন্তু যখন রোগীগুলো আমাদের কাছে আসবে বা হেলথ সিস্টেমের কাছে যখন তারা শরণাপন্ন হবে, তখন একই সাথে আসার কারণে হেলথ সিস্টেম ওভারফ্লো হয়ে যেতে পারে বা ওভারওয়েলড হয়ে যেতে পারে। আমাদের এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ডক্টর মাহফুজ, আপনি চমৎকার করে বলেছেন যে এই যে কিছু কিছু যে ব্যারিয়ার আছে, কিছু কিছু সমস্যা আছে, আপনি খুব ক্লিয়ারলি আপনার যে আমাদের ভিউয়ার যারা আছে তাদেরকে মেসেজটা দিয়েছেন। আমার মনে হয় যারা এই অনুষ্ঠানটা দেখছেন এখন, তারা যদি এবং তাদের ফ্রেন্ডস বা রিলেটিভস এর সাথেও যে আপনি স্টিগমার কথা যেটা বলেছেন যদি শেয়ার করে, ইট মাইট বেনিফিট দেয়ার ফ্রেন্ডস এন্ড রিলেটিভস। আমরা আজকের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমি দুটো জিনিস আপনাদের দুজনের জন্য একটি কমন প্রশ্ন থাকবে। প্রথমে যাচ্ছি আমি ডাক্তার আহাদের কাছে যাচ্ছি, গোলাম আহাদের কাছে যাচ্ছি। সেটি হচ্ছে যে একজন সুস্থ মানুষ যার এখনো করোনার সিমটম ডেভেলপ হয়নি বা এখনো সুস্থ আছে, কিন্তু
তার মনে হলো যে আমি আমার বডির ইমিউন সিস্টেমটাকে একটু বুস্ট আপ করবো, একটু হেলদি করবো, সেক্ষেত্রে কি করার আছে? এই প্রশ্নটি আমি ডাক্তার আহাদকে দিয়ে শুরু করছি, তারপর আসছি আমি ডাক্তার মাহফুজের কাছে। অ্যাকচুয়ালি ইমিউন সিস্টেম বুস্ট আপের জন্য আমাদের ডিফারেন্ট কোনো মেজর কোনো স্টেপস নেওয়ার দরকার নাই। আমরা নর্মালি যে সমস্ত হেলদি লিভিং টিপস জানি সেগুলো ফলো করলেই অ্যাকচুয়ালি আমাদের ইমিউন সিস্টেম ফাংশনিং ভেরি ওয়েল। এর মধ্যে আমরা যদি ডিভাইড করি, প্রথমে হচ্ছে যে হেলদি ডায়েট, যদি ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড অ্যাভয়েড junk foods and saturated fat, and আমরা যদি রেগুলার এক্সারসাইজ করি, আমরা যদি আমাদের বডি ওয়েট উইদিন নর্মাল রেঞ্জ বিএমআই এর মধ্যে রাখতে পারি, এটা আমাদের জন্য, আমাদের ইমিউন সিস্টেম বুস্ট আপের জন্য ইনাফ। ইউজুয়ালি দেখা গেছে যে যদি এক্সারসাইজ কেউ 30 মিনিট ফাস্ট ওয়াক ইভেন করে ফর 4 to 5 days a week, তাদের ইমিউন সিস্টেম ফাংশন রিজনেবলি ভেরি গুড। এটা ভেরি এনকারেজিং যে এটা যদি আমরা সবাইকে ইয়ে করতে পারি জেনারেল পপুলেশনের মাধ্যমে। আপনি বলতে চাচ্ছেন যে মানুষকে আসলে লকডাউনের কারণে অনেকে, যেমন বাংলাদেশি মানুষ যারা আছে, তারা কিন্তু অনেকটা আতঙ্কে ঘরের ভিতরেই বসে আছে, তারা কিন্তু বের হওয়ারও কিন্তু চেষ্টা করছে না। বাট আপনি কেউ যদি 4 to 5 days, অ্যাটলিস্ট 3 days যদি কেউ যদি আপনার অ্যাক্টিভ থাকে, হাঁটার চেষ্টা করে হাফ এন আওয়ার, আপনি যেটা বলেছেন 5 days, তাহলে তাদের হয়তো ইমিউন সিস্টেম বেটার কাজ করবে এবং উইল বি ফিট এনাফ টু ফাইট উইথ ইনফেকশন। আমি চাচ্ছি ডাক্তার মাহফুজের কাছে। ডাক্তার মাহফুজ, ডাক্তার আহাদ তো অলরেডি সমস্ত জিনিসগুলো বলেছে, যে অনেকটুকুই কভার করেছে। আপনার কি ভিউ আছে এই ব্যাপারে ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করার জন্য? কারণ ইউ আর ডিলিং উইথ লটস অফ ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, স্পেশালি কিডনি পেশেন্টরা, তাদের কিন্তু ইমিউন সিস্টেমটাকে অনেক শাট ডাউন করে, এবং কিডনি পেশেন্টরা যেহেতু আপনি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট নিয়ে বেশি ডিল করছেন, so if you have got some kind of a special tips for healthy people or somebody already having this disease. I totally agree with Dr. Ahad, the tips he has already given. তার মধ্যে একটা হচ্ছে হলো ওবেসিটি। অনেকেই বলেছেন, আপনারা মেনশন করেছেন যে ওবেসিটি পেশেন্টস আর ভেরি হাই রিস্ক। কিডনি পেশেন্টস এর অনেক পেশেন্ট আছে যে যারা ওবেসিটিতে ভুগছে, তাদেরকে আমরা সবসময় বলি যে তাদের বিএমআইটা কমানোর জন্য which will boost up their immune system. Exercise is another one. আমি দুটা জিনিস বলি, সেটা হচ্ছে হলো যে ভয় একটা বা স্ট্রেস, এই দুটা জিনিস শরীরের ইমিউনিটিকে বা ইমিউন সিস্টেমকে খুব ডিপ্রেস করে। সুতরাং আমাদের মানসিকভাবে চাঙ্গা থাকাটা জরুরি, বিশেষ করে এই ধরনের সময়। স্ট্রেস কমানো, ঘুমানো, এই কয়েকটা জিনিস কি, কয়েকটা dietary changes, but not changes actually, to boost up your diet with vitamin C is a major one. আমরা জানি যে এই সময়কার কোভিড এর সাথে ডিরেক্ট কোনো স্টাডি আমার এখনো নজরে পড়েনি যেটা সরাসরি এটার সাথে অ্যাসোসিয়েট করেছে, বা হ্যাঁ, আপনি কি বলেছেন, এখনো কিন্তু কোভিড স্টাডিতে কিন্তু বের হয়নি এনি পার্টিকুলার ডায়েট যেটা আছে, বাট আপনি যেটা ভিটামিন সি কথা বলছেন, এটি কিন্তু নরমালি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য হেল্প করে। ভিটামিন সি, আরো ভিটামিন ডি অ্যামাউন্ট হয়, সেটা তো ওয়াটার সলিউবল, এটা যখন কেউ টয়লেটে যাবে ইউরিনের মাধ্যমে এটা বের হয়ে যেতে পারবে। আর আরো কোনো, আপনি আরো কিছু জিনিস বলতে চাইছিলেন ডাক্তার? ভাইটামিন ডি, যেটা আমাদের কিডনি পেশেন্টদের ভাইটামিন ডি লেভেলটা সাধারণত দেখা যায় যে অনেক কম থাকে, যাদেরকে আমরা এমনিতেই ভাইটামিন ডি সাপ্লিমেন্ট করি, সেটাও একটা ইমিউন বুস্টার হিসাবে কাজ করে। জিঙ্ক অ্যানাদার ওয়ান, জিঙ্কের কথা বলছেন যে জিঙ্ক দেখা গেছে যে অন্য ভাইরাস, বিশেষ করে ফ্লুর ক্ষেত্রে তাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করা বা ভাইরাল রেপ্লিকেশনস এ কোনো একটা প্যাথওয়েকে কিছুটা ইনহিবিট করার ক্ষেত্রে তারা কিছুটা ভূমিকা রাখে। সেলেনিয়াম এর কথা বলছে কেউ। হানি, যেটা মধু, সেটার মধ্যে কিছু ইমিউন বুস্টার আছে, যেটা অন্য ভাইরাসের ক্ষেত্রে কিছু সম্ভাবনা দেখিয়েছে, কিছু প্রমিস দেখিয়েছে। আমি একই কথা আবার বলছি, সেটা হচ্ছে উই ডোন্ট হ্যাভ এনি রিয়েল হার্ড ডেটা টু ডিরেক্ট এনিওয়ান। আমাদের বাংলাদেশে আবারও যদি ওই কথাতেই ফেরত আসি, আমরা
অনেক কিছু খাচ্ছি যেগুলো সত্যিকার অর্থে খাবার মতো আমাদের মানে আর কি কোনো কনক্লুসিভ ডেটা নাই যেটাকে আমরা সত্যিকার অর্থে রেকমেন্ড করতে পারি এই মুহূর্তে যে বুস্ট অফ দ্য এটা একটা ইমিউন বুস্টার। আমরা অনুষ্ঠানে আর বাট 1 মিনিট আমাদের সময় আছে। আমাদের আজকের অনুষ্ঠানের জন্য আর 1 মিনিট সময় আছে। ডাক্তার আহাদ, আপনি যদি 30 সেকেন্ডে যদি কোনো মেসেজ থাকে আমাদের ভিউয়ার যারা দেখছেন, এবং সেম রিকোয়েস্ট থাকবে ডাক্তার মাহফুজের জন্য 30 সেকেন্ডে আপনার মেসেজ, ফাইনাল মেসেজ ফর দিস শো। আমার টেক হোম মেসেজ উইল বি ফর দ্য ভিউয়ার্স, সেটা হচ্ছে যে কোভিড-19 যদিও এটা একটা ওয়াইড স্প্রেড প্যান্ডেমিক, তবে এটাকে নিয়ে খুব বেশি সিরিয়াসলি স্কেয়ার করার কিছু নাই। Very few people actually require treatment. Healthy living tips যদি আমরা মেনটেন করি, healthy diet, regular exercise, maintain healthy weights, and avoid stress, normally is enough to counter this viral illness for maximum people. থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যাচ্ছি একটু ডাক্তার মাহফুজের কাছে যাচ্ছি। ইউর লাস্ট টিপস। যোগ করতে চাই সেটা হলো যে আমাদের ভাইরাসটাকে, বিশেষ করে হেলথ কেয়ার প্রোভাইডার যারা আমরা আছি, তাদেরকে আমাদের ভাইরাসটাকে সমীহ করতে হবে। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স বা আমাদের আমেরিকার এক্সপিরিয়েন্স বলছে। আমাদের যারা ফেলো কলিগ আছে বাংলাদেশে, আমি জানি যে অলমোস্ট 40 জন ডাক্তার অলরেডি মারা গেছেন যারা হেলথ কেয়ার সিস্টেমে কাজ করছেন। ইটস এ বিগ ক্যাজুয়ালিটি ফর দ্য কান্ট্রি লাইক বাংলাদেশ। সো উই নিড টু ফাইন্ড এ ওয়ে টু গেট আউট অফ দিস। আমাদের এই হিউম্যান লস বা হিউম্যান সোর্স লস যেটা ট্রেন্ড হিউম্যান রিসোর্স সেটা আমরা এইভাবে লস করতে পারি না। আমাদের গলতটা কোথায়? আমেরিকার মতো দেশে যেখানে এপ্রিলে সিডিসির ডাটা বলছে যে প্রায় 20,000 কেস যখন অলরেডি মারা গিয়েছে, তখন 27 জন হেলথ কেয়ার প্রোভাইডার মারা গিয়েছিল, আর বাংলাদেশে অলরেডি 40 জন মারা গিয়েছে। তাই ইজ ইট সামথিং দ্য হেলথ ডেলিভারি সিস্টেম ইজ সামথিং রং ইন দেয়ার? We are not protecting our people. So these are the questions. We don't have the answers, but I think we need to ponder about all these things a little bit in depth. চমৎকার একটি কথা বলেছেন। আমরা আমাদের অন্য শুধু এগুলো ব্যাপার নিয়ে আলাপ করব। আজকে অনুষ্ঠান শেষ করার আগে আমি আবারও ধন্যবাদ যাচ্ছি ডাক্তার গোলাম আহাদ এবং ডাক্তার মাহফুজ রহমানকে। আপনাদের মূল্যবান সময়কে করে আপনি বাংলাদেশি মানুষ যারা ওয়ার্ল্ড ওয়াইড যারা আছে তাদেরকে আপনারা ভালো রাখার জন্য বা তাদের ফ্যামিলি মেম্বারদেরকে ভালো রাখার জন্য, ফ্রেন্ডদের ভালো রাখার জন্য আপনারা যে ইউজফুল টিপ দিয়েছেন এবং ডাক্তারদের ব্যাপারেও কিভাবে তাদেরকে আসলে প্রোটেক্ট করা যায় সেই অ্যাডভাইস। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং কোভিড নিয়ে ডাক্তার আহাদ যেটা বলেছে অতিমাত্রায় বেশি চিন্তা করুন না, এবং যতখানি নিজেকে স্ট্রেস ফ্রি রাখা যায় ততই মনে হচ্ছে যে আউটকামটা বেটার হবে। সবাই ভালো থাকুন, দেখা হবে আমাদের পরবর্তী অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম।